এইচএসসির রসায়ন পরীক্ষা শেষ করে সবে বাড়িতে ঢুকতেই দেখলাম বসার ঘরে এক ঝাঁক অচেনা মুখ। আব্বু তাদের সঙ্গে গল্পে মগ্ন। আমি কিছু না বলে পা বাড়ালাম রান্নাঘরের দিকে। আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কারা তারা, কিন্তু যে উত্তরটা আম্মু দিলেন তার জন্য আমার মন মোটেও প্রস্তুত ছিল না। যেন মাথার ভেতরের শব্দটা বিস্ফোরিত হলো। আজ তোমার বিয়ে। ওইখানে যারা, তারা ছেলের পরিবার। ছেলের বাবা আরহাম সাহেব তোমার বাবার বন্ধু, সাথে তার স্ত্রী আর মেয়ে আরিয়া। আর যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে তার নাম নেহাল। আজ রাতেই নেহালের সাথে তোমার বিয়ে হবে। কথাটা শুনে মান্নাত রীতিমতো গর্জে উঠল। রাতেই বিয়ে মানে? কি হচ্ছে এসব? তোমরা কি একবারও ভাবনি আমার বোর্ড পরীক্ষা চলছে? আমি কোনো পুতুল নাকি যখন খুশি বিয়ে দিয়ে দেবে? মেয়ের কথা শুনে ফাতেমা বেগম কাপা কণ্ঠে বলেন, আস্তে, ওরা শুনে ফেলবে। যাও ঘরে গিয়ে ফ্রেশ হও, যা বলার পরে বলো। মান্না তো আর এক মুহূর্তও দাঁড়ালো না, রান্নাঘর থেকে বেরিয়ে ছুটে গেল নিজের ঘরের দিকে। খাটে শুয়ে গা এলিয়ে দিতেই এক অজানা কান্না বুক চিরে বেরিয়ে এলো। শুধু কি কান্না, এ যেন এক অভিমানী বিদ্রোহ। বিয়ে শব্দটা কানে এলেই গা গুলিয়ে ওঠে মান্নাতে। সে পড়তে চায়, তার উপরে বোর্ড পরীক্ষার মধ্যে তাকে বিয়ে করতে হবে। আব্বু আম্মু একবারও তার মনের কথাটা বুঝল না। হঠাৎ দরজার বাইরে মানুষের পায়ের শব্দ হতেই মান্নাত চোখের পানি মুছে তাকাতেই দেখল দরজায় দাঁড়িয়ে আছে তার কাজিনরা। মামাতো দুই ভাই নেহাব রাফিন আর একমাত্র খালাতো বোন আশফিয়া। আশফিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরল মান্নাতকে। তার মুখে একরাশ খুশি, বোনের বিয়ের খুশি। কিন্তু এই হাসির কোনো মানেই খুঁজে পেল না মান্নাত। তার কাছে বিরক্তিকর ঠেকল। কাজিনদের মুখে বিয়ের গল্প চলতে লাগলো নিজের মতো, তাদের চোখে মুখে আনন্দ। মান্নাত কাপা গলায় বলল, আসফিয়া, গিয়ে আম্মুকে ডেকে দে তো একটু। একটু পর আসফিয়া ফিরে এলো, সঙ্গে নিয়ে এলো ফাতেমা বেগমকে। ফাতেমা বেগম চুপচাপ এসে বসে পড়লেন মান্নাতের পাশে। তার কাঁধে হাত রেখে মাথায় মমতার আঙ্গুল বুলিয়ে দিয়ে বললেন, দেখো সোনা, আমি জানি তোমার ভেতরটাই এখন কেমন ঝড়ের মাঝে। আমি ঠিকই বুঝতে পারছি, কিন্তু কথা দিচ্ছি এই বিয়ে তোমার পড়াশোনার পথে বাধা হবে না। নেহাল তোমার আব্বুর খুব কাছের বন্ধুর ছেলে। হয়তো তোমার মনে নেই, ঢাকায় তখন তোমার আব্বুর পোস্টিং হয়েছিল। আমরা তাদের বাসায় ছিলাম কয়েকদিন। তখনই এই সম্পর্কের বীজ রোপণ করেছিল। আর নেহাল এখন একজন বাংলাদেশের সৈনিক, খুব ভালো ছেলে। সহজে তার ছুটি মেলে না। কাল রাতে ফোন করে বলল আজকেই আসতে চাই। আমরা তোমার পরীক্ষার কথা বলেছিলাম, ওরা বলেছে আজ বিয়েটা হোক, পরে অনুষ্ঠান হবে। 2 দিনের মধ্যে নেহালও কাজে চলে যাবে, তুমি নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে। ও আবার ফিরে এলে তখন বড় করে অনুষ্ঠানে তোমাকে নিয়ে যাবে। মায়ের কণ্ঠে অনুনয় ভরা কথাগুলো। মান্নাত চুপচাপ শুনে গেল সব কথা। মান্নাতের হাজারো না, আমি রাজি না, সব বাক্য যেন আম্মুর যুক্তির মুখে একে একে পরাজিত হয়ে গেল। ভেতরে কেবলই জমে উঠল এক রাশ কষ্ট, রাগ আর অভিমান। মান্নাত বুঝল এই যুদ্ধ সে হারছে, হারতেই হবে। সন্ধ্যা নামলো, আকাশে সূর্য ডুবে গেল। মান্নাতও ডুবে গেল নিজের ইচ্ছেগুলোকে চাপা দেওয়ার নীরবতায়। খালা, মামি আর আশফিয়া মিলে তাকে গোসল করিয়ে একখানা সবুজ বেনারসি পরিয়ে দিল। সবুজ রং মান্নাতের ভীষণ প্রিয়। মামাতো বোন কুমকুমের বিয়ের সময় তাকে টুকটুকে লাল বেনারসিতে সাজতে দেখে মান্নাত মনে মনে ঠিক করেছিল সে বিয়ে করলে লাল নয়, বরং তার পছন্দের সবুজ রঙের শাড়ি গায়ে জড়াবে। আজকে তার ইচ্ছেটা পূরণ হচ্ছে, অথচ মান্নাতের চোখে বেনারসির সবুজ রং তা আজ প্রায় মৃত্যুপ্রায় স্বপ্নের রং। এছাড়াও স্বর্ণালঙ্কারে তাকে সাজানো হলো পরিমিতভাবে। বরপক্ষের থেকে লাগেজ এসেছে, তাতে বিয়ের সাধারণ যা লাগে সবই দেওয়া আছে। তবে সাজগোজ করতে না করে দিল মান্নাত, কেউ তাকে জোরও করলো না। তারপর ঘোরের মধ্যে একসময় বিয়েটাও হয়ে গেল। একটি জীবন বাধা পড়ল আরেকটি জীবনের সঙ্গে, জন্ম নিল এক সামাজিক চুক্তির, যেটা মান্নাতের কাছে অনুভূতিহীন একটা সম্পর্ক, অথচ শুদ্ধ সাজানো। মান্নাত খাটে বসে আছে, চোখে নতুন নতুন স্বপ্নের বদলে একরাশ ক্লান্তি।
হঠাৎই ঘরের বাইরে কানা ঘোষা চলছে, হাসির শব্দ, তারপর হুড়মুড় করে সবাই ঢুকে পড়ল ঘরে। নেহালকে বসানো হলো মান্নাতের পাশে। একটু আগে অচেনা থেকে সবচেয়ে কাছের হওয়া মানুষটা এখন তার পাশে বসা। এই মানুষটার সাথে কাটাতে হবে তার বাকিটা জীবন। কিন্তু মান্নাত একবারও মুখ তুলে দেখল না, দেখার ইচ্ছেটুকুও তার নেই। আয়নায় দেখা শুরু হলো। দুজনের সামনে আয়না ধরে আসফিয়া হাসতে হাসতে বলল, বলুন তো দুলাভাই, কি দেখা যাচ্ছে? ক্ষণিক বাদে একটা অচেনা কণ্ঠস্বর মান্নাতের কর্ণভেদ করলো, মাশাআল্লাহ। আমার সর্বনাশ, আমার ঘরের ব্যক্তিগত চাঁদ, আমার ঘরের প্রদীপ, আমার জীবনের সহচারী, আমার অর্ধাঙ্গিনী। সেই প্রথম মান্নাত শুনল স্বামী নামের মানুষটির কণ্ঠ। চারিদিকে হাততালি, হাসাহাসি, আবেগহীন আনন্দে জমে উঠল চারপাশ। অগোচরে মান্নাত একবার তাকালো আয়নার দিকে। চোখাচোখি হলো নেহালের চোখের সাথে। নেহালের চোখ দুটো ঠিক তার চোখে আটকে রইল, পলকহীন, নড়াচড়াহীন। রীতিমতো ঝড় বইয়ে দিল মান্নাতের সমস্ত কায়ায়। ওই দৃষ্টিতে যেন এক সর্বনাশের দাগ। গিলে নিতে চাই সমস্ত হুঁশ, সমস্ত স্থিরতা। ওই চোখে ঠিক কি ছিল? ভয় ছিল নাকি টান? মান্নাতের ভেতরে কোথাও গুমড়ে উঠল এক অচেনা অনুভব। এমন করে কেউ তাকায়? মান্নাত তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিল। আরিয়া মান্নাতকে কনুই দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, ভাবি বলো তো, আয়নায় কি দেখা যায়? মান্নাত কিছুটা ঘাবড়ে গেল, কি বলবে বুঝে উঠতে পারল না। দৃষ্টি, সেই দৃষ্টির ভারে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। কি বলবে সে, কি বলা উচিত তার? মান্নাতের আর কিছু বলা হলো না। তার আগেই ঘরে ঢুকলেন ফাতেমা বেগম, সাথে নেহালের মা আনোয়ারা। আনোয়ারা বলে, আপাতত এসব পরে হবে, এখন চলো সব খেয়ে নেই। মান্নাতের তো একদিন পরেই পরীক্ষা, আর ঝামেলা করো না। এসব নিয়ম রীতি অনুষ্ঠানের সময় মন ভরে পালন করো না হয়। কথাগুলো মান্নাতের কানে যেন চেপে বসল। কেউ যেন জবাই করার পর পশুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভালোবাসার মুখোশ লুকানো এক ধরনের করুণ দয়া। খাবার টেবিলে বসে মান্নাতের গলা দিয়ে কিছুই নামছিল না, অথচ আনোয়ারা বেগম স্নেহ ভরে জোর করে কয়েক গাল তুলে দিলেন তার মুখে। না করতে পারেনি মান্নাত। ঠোঁটে হাসি রাখলেও বুকের ভেতরে জমেছিল একরাশ রাগ। আর যখন শুনল আজ নেহালের সঙ্গে এক ঘরে থাকতে হবে, চোখের পাতায় কান্না এসে ভিড় দাঁড়ালো। আর বুকের মধ্যে যেন কেউ হালকা করে চাবুক মারল। আবেগ আর অপারগতার এক অচেনা যন্ত্রণা। নিজের ঘরের বিছানায় সজীব শরীরে জড়সড় হয়ে বসে আছে মান্নাত। মনে ভয় আর একরাশ অস্বস্তি যেন তার স্নায়ুর ভেতরে থমকে আছে। শরীর জুড়ে শিরশিরে এক অনুভূতি। ভেতরে জমে থাকা অভিমান আর রাগ একসাথে বুকের ভেতরটা চেপে ধরেছে। হঠাৎ দরজায় খোলার শব্দে চমকে উঠল সে। চোখ তুলে তাকাতেই দেখল নেহাল, সদ্য বিবাহিত স্বামী, সামনের মানুষটা। বাইরে থেকে কাজিনদের হাসাহাসির আওয়াজ আসছে। মান্নাত আরো একটু গুটিয়ে নিল নিজেকে। নেহাল ঢুকেছে ঘরে, পরনে মেরুন রঙের শার্ট, কালো প্যান্টের সাথে ইন করা। নেহাল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে এসে গলা খাকারি দিয়ে বলল, যদি অনুমতি থাকে তাহলে বসতে পারি। মান্নাত কিছু বলতে পারল না, শব্দগুলো যেন গলার কাছে আটকে গেল। কি বলা উচিত, কি বলবে, একেবারেই ঝাপসা। নেহাল অবশ্য আর অপেক্ষা করল না, বিছানার এক পাশে বসে পড়ল। মান্নাতের পরনে বেনারসি, মাথায় বড় ঘোমটা। ঘোমটার আড়াল থেকে সে ছোট চোখ করে দেখতে চাইল মানুষটাকে। নেহাল অপ্রস্তুত ভঙ্গিতে শার্টের হাতাটা গোটাচ্ছে, তারপর হঠাৎই আলতো করে তার ঘোমটাটা সরিয়ে দিল। মান্নাত অবাক হয়ে তাকিয়ে রইল, তবে নেহাল তাকায়নি। তার চোখ বরং পকেটে ঘেঁটে কি খুঁজছে। একটু পর পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করে মান্নাতের সামনে রেখে বলল, শুনেছিলাম বাসর রাতে বউকে একটা উপহার দিতে হয়। আমার তরফ থেকে এই ছোট্ট গিফট, যদি গ্রহণ করো আমি খুশি হব। আর হ্যাঁ, এইভাবে ঘোমটা টেনে বসে থাকলে নিশ্চয়ই অস্বস্তি হচ্ছে, ইচ্ছে হলে পাল্টে আসতে পারো।
তারপর বেশ কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা বিরাজমান। একটু পর কোনো কথা না বলে মান্নাত উঠে গেল। সাধারণ একটা পোশাক পরে ঘরে ফিরে এলো কিছুক্ষণ পর। নেহাল তখনও বিছানায় বসা, ফোনে মনোযোগ দিয়ে কি যেন দেখছে। মান্নাত এবার একটু সময় নিয়ে তাকালো ছেলেটার দিকে। বেশ লম্বা, গড়নে সুঠাম, নিয়মিত শরীর চর্চার ছাপ আছে শরীরে। অবশ্য সৈনিক বলে কথা। গায়ের রং ফর্সা, মুখে একেবারে ক্লিন শেভ। মান্নাতের মনেই প্রশ্ন জাগলো, ছেলেরা এত ফর্সা হলে কি ভালো লাগে? এ তো মান্নাতকেও ছাড়িয়ে যাবে। নেহাল তাকালো মান্নাতের দিকে, একটু হেসে উঠে দাঁড়ালো। তুমি এসে গেছো? দেখো, আমি জানি তোমার জন্য ব্যাপারটা খুব অস্বস্তিকর। সত্যি বলতে আমার জন্যও তাই। কিন্তু কি করব বলো, বিয়েটা তো হয়েই গেছে। তোমার কালকের পরই মনে হয় পরীক্ষা, তাই না? চাও তো তুমি করতে পারো। মান্নাতের প্রচন্ড রাগ হলো। সবকিছু ন্যাকামি মনে হচ্ছে তার। সামান্য চুপ থেকে বলো, আপনার মনে হয় আমি এই অবস্থায় পড়তে পারবো? এই মুহূর্তে কি কেউ পড়াশোনার মানসিকতায় থাকতে পারে? আপনি প্লিজ বসুন। নেহাল ধীরে কাছে এসে দাঁড়ালো। রিল্যাক্স মান্নাত, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। তবে তোমার মনে যতটা জটিল মনে হচ্ছে, ব্যাপারটা আদতে ততটা না। আমি কালকেই ফিরে যাচ্ছি। তুমি তোমার মতো, আমি আমার মতো। এমনকি আমি তোমার থেকে স্বামীর অধিকারও চাইছি না। সব আগের মতোই থাকবে। শুধু মাঝখানে থাকবে স্বামী স্ত্রীর একটা সামাজিক বন্ধন, নামমাত্র এটা। তাতে তুমি যেমন নির্ভয়ে থাকবে, আমিও থাকবো। মান্নাত বিস্মিত গলায় বলল, আপনার কথা ঠিক বুঝলাম না। যদি আপনি আমার পরীক্ষার কথা এতটাই ভাবেন, তাহলে বিয়েটা কিছুদিন পরেই করা যেত না? নেহাল কাঁধ ঝাঁকিয়ে বলল, হয়তো, তবে এখন এসব ভেবে আর লাভ নেই। তোমার পড়তে ইচ্ছে না হলে পড়ো, আর না হলে নাই। আমার তো বরং এখন খুব ঘুম পাচ্ছে। এই কথা বলে নেহাল বিছানা থেকে ছোট্ট এক বক্সটা তুলে নিল। সেটা খুলতেই ভেতরে একটা সাদামাটা রিং দেখা গেল। তারপর মান্নাতের দিকে তাকিয়ে বলল, তোমার রাগের কারণটা বুঝতে পারছি। এইটুকু আমার তরফ থেকে গ্রহণ করা যাবে কি? সত্যি বলতে, আমার আসলেই ঘুম পাচ্ছে। আমি কি আজ রাতটা এই ঘরে থাকতে পারি? বিছানায় জায়গা না হলেও সোফাতেও চলবে। মান্নাত কিছুই বলল না, তবে নেহালের থেকে রিংটা নিয়ে একা একাই হাতে পরে নিল। তারপর কিছুটা স্বাভাবিকভাবে বলল, আপনি বিছানায় থাকতে পারেন। জীবনটা কোনো টিভি সিরিয়াল নয় তো। দেখুন, আমার কোনো ব্যবহার আপনার খারাপ লাগলে আমি সরি। আমিও জানি যেইভাবে হোক বিয়েটা হয়েছে, আর আমি এতটাও অবুঝ না। নেহাল মান্নাতের কথা যেন শুনেও শুনল না। হালকা হেসে বিছানার এক পাশ ফাঁকা রেখে শুয়ে পড়ল। মাথার নিচে হাত রেখে ছাদের দিকে তাকিয়ে থাকলো চুপচাপ। মান্নাত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো নির্বাক। কি করবে বুঝে উঠতে পারছিল না। এই অস- অস্তিত্বটা, এই অবস্থানটা, সবই যেন হঠাৎ পাওয়া এক অপরিচিত বাস্তবতা, যেটা সে মেনে নেওয়ার চেষ্টা করেও মানতে পারছে না। এই লোকটার সাথে একই বিছানায় তার তো সমস্যা হবে। নেহাল হালকা ঠাট্টার সুরে বলল, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমাবে? চমকে উঠল মান্নাত। অবশেষে আস্তে করে এক পাশ ফিরে বিছানায় শুয়ে পড়ল। চারপাশে নেমে এলো এক টুকরো নীরবতা। শুধু ঘরের ভেতরেই দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ। সকাল সবে হালকা আলোয় চোখ মেলেছে। ঘড়ির কাঁটায় এখনো 6টা বাজেনি। কিন্তু মান্নাতের ঘুম ছুটে গেছে। ভোরবেলা ওঠা তার পুরানো অভ্যাস। আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে বসতেই চোখ গেল ব্যালকনির দিকে। হালকা বাতাসে পর্দাটা দৌড়ে উঠেছে। সেখানেই দাঁড়িয়ে নেহাত। ছেলেটা ব্যালকনির রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে। চোখ স্থির দৃষ্টি। মনে হচ্ছে বহু দূরের কোনো চিন্তায় আঁকড়ে আছে সে। ভোরের আলো তার মুখে পড়ে তাকে আরো প্রশান্ত আর একটু বেশি গম্ভীর করে তুলেছে। মান্নাত কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। হঠাৎ করেই মনে পড়ে গেল এই মানুষটা তার স্বামী। ঠিক তখনই নেহাল ঘুরে তাকালো। চোখে ঘুমো ঘুমো ভাব, মুখে হালকা হাসি। গুড মর্নিং। মান্নাত একটু চমকে গিয়ে বলল, আপনি উঠে পড়েছেন? নেহাল হালকা মাথা নাড়িয়ে বলল, ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ হলো। সকালটাকে উপভোগ করছিলাম একটু। বলছিলাম, যদি কিছু মনে না করো, তোমার হাতের এক কাপ কফি পাওয়া যাবে?
মান্নাত কিছুটা ইতস্তত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আপনার কি কোনো অসুবিধা হয়েছে? আচ্ছা, আপনি বসুন, আমি কফি নিয়ে আসছি। নেহাল চুপচাপ মাথা নাড়ালো। মান্নাত ঘর থেকে বেরিয়ে যেতে নেহাল এক হয়ে ফিসফিস করে বলল, আমার সবচেয়ে বড় সমস্যা, অসুবিধা, সর্বনাশ সবই তো তুমি, মান্নাত। কিছুক্ষণ পর মান্নাত ফিরে এলো, হাতে কফির কাপ। নেহাল তখন সোফায় বসে জানালার দিকে তাকিয়ে। মান্নাতকে দেখে উঠে দাঁড়ালো সে, কাপটা হাতে নিয়ে হাসলো। তুমি খাবে না? আমি সাধারণত সকালে কফি খাই না। সকালের নাস্তার টেবিলে জমজমাট পরিবেশ, সকালের মাঝে আত্মিক হাসি, কথার ফোয়ারা। ফাতেমা বেগম খাবার পরিবেশন করতে করতে বলেন, আজকের দিনটা তো থাকতেই পারতে ভাবি, এত তাড়াহুড়ো কিসের? আনোয়ার হেসে বলল, আসলে নেহালের ডিউটি, কাল ওকে ফিরতেই হবে, আজ না গেলেই নয়। তবে যাওয়া আসা এবার নিয়মিত হবে। আমার বৌমাকে নিতে আমি এবার এসেই যাব। খাওয়া দাওয়া শেষ করে মান্নাত ঘরে ফিরেছে অনেকক্ষণ। নেহালদের যাওয়ার প্রস্তুতি চলছে, একটু পরেই বেরিয়ে যাবে তারা। মান্নাতের বুকের মাঝে একটা ভার চেপে বসেছে। এই কয়েক ঘন্টার জীবন যেন একেবারেই উল্টে গেছে। বিছানায় বসে চিন্তায় মগ্ন হলো সে। ঠিক তখনই দরজায় হালকা নক করলো কেউ। মান্নাতের চোখ গিয়ে পড়লো দরজায়। নেহাল দাঁড়িয়ে, মুখে এক টুকরো হাসি। মান্নাত উঠে দাঁড়ালো। নেহাল ঘরে ঢুকে কিছুক্ষণ চুপ করে রইল, দুজনের যেন কারোর আগ বাড়িয়ে কিছু বলার অপেক্ষায়। শুধু নেহাল শুরু করলো, চলে যাচ্ছি, জানি কেউ আটকাবে না, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা দাও, তোমার মতো তুমি থাকো আর আমি আমার মতো। এইসব নিয়ে খুব বেশি টেনশন নেওয়ার দরকার নেই। নেহাল নামের লোকটা যে তোমার স্বামী, এতটুকুন মনে রাখলেই হবে। এছাড়া তেমন বিরক্তিকর কারণ হব না আমি। তবে মাঝে মাঝে ফোন দিয়ে বিরক্ত করব, এতটুকু অধিকার চাইব। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা? মান্নাত কোনো কথা না বলে টেবিলের ওপরে রাখা ফোনটা এনে নেহালের হাতে দিল। নেহাল কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকলো, কিছু না বলে নাম্বারটা সেভ করে ফোনটা ফিরিয়ে দিল। নেহালের চোখে মুখে এক ধরনের অস্থিরতা, কিছুটা দ্বিধা, হয়তো অনেক কথা জমে আছে। কিছু বলার চেষ্টা করেও বারবার আটকাচ্ছে সে, কোনো একটা বাধা তাকে আটকে দিচ্ছে। মান্নাত নিজেই এবার বলল, আর কিছু? নেহাল এক মুহূর্ত চোখ নামিয়ে নিঃশ্বাস ফেলল, বলল, সরি, যদি আমার কোনো আচরণে তোমার খারাপ লাগে তো। মান্নাত একটু বিস্ময়ে তাকালো নেহালের দিকে। মানে? আপনি? বাকিটা আর বলা হলো না। হঠাৎ করেই নেহাল এক পা এগিয়ে এলো, আচমকা মান্নাতকে কাছে টেনে নিল, ওষ্ঠে ওষ্ঠ রেখে এক গভীর নীরব চুম্বন এঁকে দিল। ঘটনাটা এতটাই আচমক ঘটল, মান্নাত কিছু বুঝে উঠতে পারল না। তার শরীর নিথর হয়ে পড়ল, চোখ দুটো আপনাতেই বন্ধ হয়ে এলো। ভেতরটা এক অচেনা কাঁপুনিতে ঢেউ খেলতে লাগলো। কোনো বাধা না পেয়ে নেহাল আরো একটু ঘনিষ্ঠ হলো। দুই হৃদয়ের দূরত্ব কিছুটা ঘুচে, দুটো অস্তিত্ব যেন এক অভিন্ন অনুভবের মধ্যে মিলে মিশে গেল। মান্নাত অনুভব করলো তার বুকের ভেতরটা যেন ফুলে উঠেছে এক রক্তিম গোলাপের মতো, যার প্রতিটি পাপড়িতে জমে আছে অব্যক্ত বিস্ময়, অনিচ্ছাকৃত আহ্বান আর এক চিলতে অনুভবের জ্যোৎস্না। নেহাল ধীরে নিজেকে সরিয়ে নিল, মান্নাতের থেকে কিছুটা দূরে গিয়ে থমকে দাঁড়ালো। তারপর কোনো শব্দ না করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। নেহাল চলে গেলেও মান্নাত নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল, নড়ল না। তার মুখশ্রী লাল হয়ে উঠেছে, রক্তাভ লজ্জায় হৃদয়ের ভেতর হঠাৎই উথলে ওঠা অভূতপূর্ব আলোড়ন। বুকের ভেতরে ধুকপুক ধুকপুক করে বেজে চলেছে অচেনা এক সুর, প্রতিটি নিঃশ্বাস যেন ভারী লাগছে। চোখের সামনে এখনো ঝাপসা হয়ে ঘুরে বেড়াচ্ছে নেহালের সেই মুহূর্ত। মান্নাতের হাত পা অবশ লাগছে, মনে হচ্ছে শরীরের ভেতরে তাপ নেই, বরং এক ঠান্ডা প্রবাহ ছড়িয়ে পড়েছে ধমনীতে। ঠোঁট শুকিয়ে চৌচি, বুকের গভীর থেকে উঠছে এক চাপা স্পন্দন, ভয়, লজ্জা, না অন্য কোনো অনুভূতি, ঠিক চেনা যাচ্ছে না তাকে।
এই অনুভবের ভাষা হয়তো কোনো অভিধানে নেই। মান্নাতের যেন কিছু বোঝার শক্তিও নেই, শুধু কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে। ঠিক এমন সময় নিচ থেকে ভেসে এলো ফাতেমা বেগমের কণ্ঠ। মান্নাত, শুনছিস? নিচে আয় তাড়াতাড়ি। মায়ের ডাকে যেন ঘোর কাটল মান্নাতের, চমকে উঠল। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। প্রতিটা পদক্ষেপে যেন ঘিরে ধরেছে সংকোচ, দ্বিধা আর অস্বস্তি। মান্নাত বুঝল না তার এতটা অস্বস্তির কেন লাগছে, তবুও মনে হচ্ছে এখন সে কিছুতেই নেহালের মুখোমুখি হতে পারবে না, কিছুতেই না। নিচে নামতে নামতে বুকের ভেতরে কেমন যেন ধুক ধুক করছে। কারোর সামনে যেতে এমন অসহায় লাগেনি আগে কখনো। মাথা নিচু করে ড্রয়িং রুমে আসতেই চোখ পড়ল ভেতরের ঘরের দৃশ্য। নেহাল দাঁড়িয়ে আছে একদম স্বাভাবিক ভঙ্গিতে, মুখে হালকা হাসি, চেহারায় সৌন্দর্যবোধ। সবার সঙ্গে কথা বলছে, মাথা নেড়ে সম্মতি দিচ্ছে। মান্নাত একটু দূরেই দাঁড়ালো, তবে নেহাল তার দিকে একবারও দেখল না। নেহালের দৃষ্টি বারবার ঘুরছে আশেপাশে, একবারও মান্নাতের দিকে চোখে চোখ রাখেনি একটুর জন্য। ইচ্ছাকৃত এড়িয়ে যাওয়া। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে কিছু বলার সুযোগই রইল না। নেহালরা অবশেষে বেরিয়ে গেল। মান্নাত আবার ধীরে পা টেনে ঘরে ফিরল। চুপচাপ গিয়ে বিছানায় বসে পড়ল। টেবিলের ওপরে রাখা নিজের ফোনটা হাতে তুলতেই চোখ পড়ল নেহালের থেকে একটা মেসেজ এসেছে। মান্নাত, তোমার চোখে চোখ রেখে বিদায় নেওয়ার সাহস আমার ছিল না, তাই কিছু না বলেই চলে গিয়েছিলাম। কিন্তু তার আগে যা করেছি, তুমি চাও বা না চাও, আমি জানি সেটা ঠিক হয়নি। হুট করে তোমাকে ছুঁয়ে যাওয়া মুহূর্তটা, তা ছিল আমার অনুভূতির খুব গোপন, খুব দুর্বল একটি স্বীকারোক্তি। কিন্তু তাতে যদি তোমার একটু অস্বস্তি হয়, আমি সত্যি দুঃখিত। তোমাকে অসম্মান করার মতো সাহস বা ইচ্ছে কোনোটাই আমার ছিল না। তুমি আমার শ্রদ্ধা, তুমি আমার নীরব প্রার্থনা। আমি জানি না তুমি কিভাবে দেখছো ওই মুহূর্তটাকে, কিন্তু যদি আমার আচরণে তোমার হৃদয়ে কোনো কষ্ট লাগে, আমি নিঃস্বার্থভাবে ক্ষমা চাই। আমি সত্যি মন থেকে দুঃখিত, মার্জনা চাই। তোমার নীরবতা আমার শান্তি হোক। আর কিন্তু যদি পারো ক্ষমা করো। মান্নাত একদমে মেসেজটা শেষ করে ফোনটা পাশে রেখে দিল। গত 2 দিনে কত কিছুই পাল্টে গেছে তার জীবনে। নেহালের অপ্রত্যাশিত আগমন, এরপর আরেকটা অপ্রত্যাশিত স্পর্শ, সবকিছু একাকার হয়ে যাচ্ছে মান্নাতের ভাবনার ভেতরে। কিছু একটা মনে পড়তেই মান্নাত পাশে রাখা বইটা তুলে নিল। কাল পরীক্ষা আছে, পড়তে হবে। বেশ কয়েকদিন কেটে গেছে, সময় এগিয়েছে, কিন্তু মান্নাতের ভেতরের গুঞ্জন একটুও থামেনি। সকাল দুপুর বিকাল সব যেন একরকম। বই খাতা, পরীক্ষা প্রস্তুতি, এইসবের ভেতর নিজেকে গুটিয়ে রেখেছে সে। এই কয়দিনে নেহাল অনেকবার ফোন করেছে, মেসেজ দিয়েছে, কিন্তু মান্নাত হয় ফোন তোলেনি, আর তুললেও সামান্য কথা বলেই ফোনটা রেখে দিয়েছে। মেসেজও কখনো চেক করে দেখেনি, বেশিরভাগ সময়ই ইগনোর করে রেখেছে। এই হুট করে বিয়ে ঠিক হয়ে যাওয়া মান্নাতের মনের ভেতরে যে একটা ধাক্কা দিয়েছে, সেটা সে কাউকেই বোঝায়নি। তবে তার রেশ থেকে গেছে আচরণে। মান্নাত শত চেষ্টা করেও স্বাভাবিক হতে পারছে না। ফাতেমা বেগমের সঙ্গে মন খুলে কথা বলে না, সারাদিন নিজের ঘরে থাকে। রাগটা যেন জমাট হয়ে গেছে বুকের ভেতর, অর্ধেক নিজের প্রতি, অর্ধেক গিয়ে পড়েছে নেহালের ওপর। রাত তখন প্রায় 10টা। কাল মান্নাতের পরীক্ষা শেষ। ঘরে তখনও লাইট জ্বলছে। মান্নাত বিছানায় গিয়ে শেষবারের মতো করে কিছু টপিক ঝুলিয়ে নিচ্ছিল। এমন সময় ফোনটা বেজে উঠল। অনবরত কাঁপছে পাশে রাখা টেবিলের ওপরে। ফাতেমা বেগম কফির কাপ হাতে ঘরে ঢুকে বললেন, কিরে মান্নাত, ফোনটা কখন থেকে বাজছে, তুলছিস না কেন? মান্নাত জানে কে ফোন করেছে, বুকের ভিতরে একটা অস্বস্তির ঢেউ বয়ে গেল। এখন না তুললেও সমস্যা। অগত্যা ফোনটা কানে ধরে ধীরে বলল, আসসালামু আলাইকুম। ফাতেমা বেগম একটু চোখ সরু করে তাকালেন। নেহালের ফোন বলে ধরেই নিয়েছে, চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে নেহাল বলল, ব্যস্ত? হুম। তাহলে কি রেখে দেই? আপনার ইচ্ছে। এই 3টি শব্দ মান্নাত নিজেও বুঝল।
খুব ঠান্ডা, খুব কাঁটাযুক্ত হয়ে বেরিয়েছে। নেহাল চুপ করে গেল এক মুহূর্ত। এই চুপ থাকাটা মান্নাতকে অস্থির করলো আজ। নিজের বলা কথাগুলোর জন্য খারাপ লাগা কাজ করলো। মনে হলো 5 মিনিট একটু স্বাভাবিকভাবে কথা বললেই হতো। ফোনটা কেটে গেল নেহালের দিক থেকে। কিছুক্ষণ মান্নাত বসে থাকলো নীরবে। ভেতরে কেমন যেন একটা চাপা রাগ জন্ম নিল নিজের ওপর। কি এমন হতো? একটু ভালো ব্যবহার করলে তো তোর কি মর্যাদা কমে যেত? বারবার কেন ভুলে যাস মান্নাত? মানুষটা তোর স্বামী, বিয়ে হয়েছে তোদের। মান্নাত অনেকক্ষণ ভাববার পর আবেশী দ্বিধা নিয়ে ফোনটা হাতে নিল। নেহালের নাম্বারে ক্লিক করলো। বিছানায় আধ শোয়া হয়েছিল নেহাল। ঘরের বাতি নিভে আছে, একমাত্র ফোনের আলোয় আলোকিত মুখটা থমথমে। হাতে ধরা ফোনের স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল সেই কাঙ্ক্ষিত নাম্বারটা। 1 সেকেন্ডের জন্যও নেহাল যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। আঙ্গুলটা স্ক্রিনের দিকে এগিয়ে যেতে না যেতেই পাশ থেকে হঠাৎ একটা হাত উঠে এলো। রাহাত ফোনটা কেড়ে নিয়ে ঠান্ডা গলায় বলল, এই ফোন এখন বন্ধ থাকবে। একটা টুক করে শব্দ, ডিসকানেক্ট। আরেকটা টুক করে শব্দ, ফোনটা সুইচ অফ। নেহাল হতাশ ভঙ্গিতে বলল, খুব দরকার ছিল? রাহাত তার দিকে তাকালো না। হালকা তাচ্ছিলের হাসি টেনে বলল, শালা লজ্জা হওয়া উচিত তোর। নিজে গুলি খেয়ে শুয়ে আছিস, অথচ ছ্যাঁচড়ামি থামে না। সামান্য কথা বলার জন্য এত ছটফটানির দরকার নেই। যা বলার আমাকে বল। একটু আগে বললো তো তোর সাথে কথা। তোর অমর ভালোবাসা দেখিয়েছিস তো আমি। আমি ওকে কিছু বলিনি। রাহাত এবার সোজা হয়ে বসে তাকালো নেহালের দিকে। ও তো কিছু জিজ্ঞাসাও করেনি। 3 দিন ধরে আমি তোর পাশেই আছি। 3 দিনে আজকে প্রথমবার ও ফোন ধরেছে। 3 দিন কত শতবার ফোন দিয়েছিস গুনেছিস? ফোন ধরেছে তো ধরেছে, তাও একবারও জিজ্ঞেস করেনি কেমন আছিস। যে মানুষ এক টুকরো কৌতূহল দেখায় না, তার জন্য এত অস্থিরতা কিসের? তুই ভাবিস তুই ওকে বিয়ে করেছিস, তাই সব ঠিক। আমার কথা শোন, তুই আগামী 7 দিন ওর সাথে কোনো যোগাযোগ করবি না। ধরবি না মানে ধরবি না ওর ফোন। চল ঘুমা। নেহাল কিছুই বলল না, চুপচাপ চোখ নামিয়ে নিল। একটা চাপা দীর্ঘশ্বাস। আস্তে আস্তে উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। রাতের আকাশে মেঘের ফাঁকে ফাঁকে জ্যোৎস্না জ্বলছে। হালকা হাওয়া তার মাথায় এলিয়ে পড়েছে। চোখের সামনে ভেসে উঠল মান্নাতের মুখ। ভেতরে ভেতরে কোথাও একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছে। ভালোবাসা পেতে গিয়ে যদি তার মর্যাদাটা হারিয়ে ফেলে, তবে সেটা কি সত্যিই ভালোবাসা? পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ মানে ছোটখাটো একটা যুদ্ধ শেষ। সাধারণত এই সময় সবার চোখে মুখে প্রশান্তির ছাপ দেখা যায়। হাজার ক্লান্তির পর একরাশ স্বস্তি। তবে মান্নাতের বুকের ভেতরটা আজ অস্থিরতায় কাঁপছে। কারণটা সে নিজেও পুরোপুরি জানে না। রাতের পর নেহালের একটা কলও বা মেসেজও আসেনি। মান্নাত ভেবেছিল ফোন অন হলে নেহাল নিজেই ফোন করবে, যোগাযোগ করবে। কিন্তু নীরবতা ক্রমেই ভারী হয়ে উঠেছে। অনেকটা দ্বিধা নিয়ে সকালের দিকে নিজেই আবার ফোন করেছিল মান্নাত। আর কিন্তু ফোনটা তখনও অফ ছিল। পরীক্ষার শেষে প্রতিদিন নুরুন নাহার সাহেব আর নুরুহুল সাহেব মানে মান্নাতের বাবা এসে তাকে বাড়িতে নিয়ে যান। আজ তিনি এলেন না। মান্নাত অপেক্ষা করছিল। ঠিক তখনই হঠাৎ করে সামনে এসে দাঁড়ালো আকাশ। সাথে সাথে মান্নাতের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আকাশের দিকে তাকাতেই বিদায় অনুষ্ঠানের দিনটা মনে পড়ে গেল। পরীক্ষা আরম্ভর 3 দিন আগের সেই মুহূর্ত, যখন আকাশ সাহস করে তার হাতে একটা গোলাপ দিয়ে নিজের মনের কথা বলেছিল। আকাশ মান্নাতের সহপাঠী, ভালো বন্ধু, ভীষণ ভালো ছেলে। তবে আকাশের কাছে মান্নাত কেবলই বন্ধু নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। সেদিন আকাশের কথার পর মান্নাত কিছুই বলতে পারেনি। সে প্রেমে হুট করেই বিশ্বাস করে না। আর মান্নাতের ভাবনায় ভালোবাসা আসে ধীরে। আর একটা মানুষকে ধীরে ধীরে চেনা, তার অভ্যাসে, মায়ায়, নির্ভরতায় হারিয়ে যাওয়া, তবেই তো সেটা হয় ভালোবাসা।
তবে মান্না তো অনুভব করেছিল আকাশের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছে। তার ভালো লাগার ঝাপটায় সে নিজেকে কিছুটা অবাক হয়েছিল, তবুও সময়টাকে তখন উপযুক্ত মনে করেনি। তাই তখন আকাশকে জানিয়েছিল পরীক্ষার পর উত্তর দেবে। কিন্তু এখন তো সব বদলে গেছে। এই কয়দিন মান্নাত আকাশকে এড়িয়ে চলেছে, মেঝে মেসেজের উত্তর দেয়নি, সামনে পড়া থেকে এড়িয়ে গেছে। আকাশ মান্নাতের এমন আচরণে মনে মনে ধরেই নিয়েছে নাই বা হবে উত্তর। তবু আজকে প্রিয় মানুষটাকে চোখের সামনে দেখে কথা বলার লোভটা আকাশ ত্যাগ করতে পারল না। কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আঙ্কেল কি আজ আসবে না? আমি চাইলে তোমাকে পৌঁছে দিতে পারি। মান্নাত একটু চমকে তাকালো, একটা ম্লান হাসি দিয়ে বলল, না না, সমস্যা নেই, আমি অটোতে করে চলে যাব। আকাশ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, দেখো মান্নাত, আমি যা বলেছি ভুলে যাও। আর সবকিছু আগে তুই আমার অনেক ভালো বন্ধু, প্লিজ আমাদের বন্ধুত্বটা নষ্ট করিস না। আই অ্যাম সরি। কথাগুলো শুনে হঠাৎ করেই যেন মান্নাতের বুকের চাপা ভারটা একটু হালকা হয়ে গেল। আকাশ তখন বন্ধুত্বের জায়গাটা ঠিক রেখে কথা বলেছে, তখন আর ভেতরের অস্থিরতা রাখার কোনো মানেই হয় না। এই চুপ করে থাকাকে মান্নাত মাথা নাড়ালো, আর কিছু না বলে আকাশের বাইকে উঠে পড়ল। বাড়ির দরজায় পা দিতেই ভেতর থেকে বাবা মায়ের উৎকণ্ঠের তর্ক ভেসে এলো। ফাতেমা বেগমের ক্রুদ্ধ কণ্ঠ স্পষ্ট কানে বাজলো, তখন কি আমি তোমাকে তোমাকে বারবার করে মানা করিনি? আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম। আজ যদি নেহালের শরীরে লাগা গুলিটা একটু এদিকে ওদিকে লাগতো, তখন সে তো মরে যেত, আর আমার মেয়েটা এই বয়সে বিধবা হয়ে যেত। তখন তুমি কি করতে? চৌখাটে দাঁড়িয়ে জমে গেল মান্নাত। শরীরটা কেমন যেন অবশ হয়ে এলো। রুহুল সাহেব মেয়েকে দেখে চুপ করে গেলেন। ফাতেমা রান্নাঘরে ছিলেন, তাই বুঝতে পারল না। আর নুরুল সাহেব গলার স্বরটা নরম করে বললেন, মান্নাত তুমি চলে এসেছো? অততে এলে নিশ্চয় কষ্ট হয়েছে। এসো ভেতরে এসো, আমি তোমার জন্য ঠান্ডা লেবুর শরবত এনে দিচ্ছি। মান্নাত কোনো কথা বলতে পারল না, ধীর পায়ে হাঁটতে হাঁটতে সোফায় গিয়ে বসে পড়ল। হাতের ফাইলটা পাশে নামিয়ে রেখে চুলে হাত চালাতে চালাতে চোখ বুজে ফেলল। মনে মনে পড়ে এলো 6 কি 7 দিন আগের রাতটা। সেই দিন রাত 8টা নাগাদ নেহাল ফোন করেছিল। পরের দিন পরীক্ষা থাকায় মান্নাত পড়ায় মন দিয়েছিল। 2-3 বার রিং হওয়ার পর বিরক্ত হয়ে ফোনটা তুলেছিল সে। নেহালের কণ্ঠ তখন অদ্ভুত রকম ক্লান্ত ছিল, বিধ্বস্ত আর ভারী। কেমন সব অদ্ভুত কথা বলেছিল। মান্নাত বিরক্ত হচ্ছিল, ফোনটা রাখার জন্য মুখিয়েছিল। ঠিক তখনই ফাতেমা বেগম ঘরে ঢুকলেন। মান্নাত বুদ্ধি করে মায়ের হাতে ফোনটা ধরিয়ে দিল। তখন কি গুলিটা লেগেছিল? তখন কি জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েছিল নেহাল? এই ভেবেই ভীষণ অস্থির লাগলো মান্নাতের। মনে হলো এখনই যদি নেহালকে দেখতে না পায়, যদি চোখে না দেখে সে ঠিক আছে, তাহলে কিন্তু কিছুতেই শান্তি পাবে না। ঠিক তখনই নুরহুল সাহেব হাতে এক গ্লাস শরবত নিয়ে পাশে এসে বসলেন। হাসি মুখে গ্লাসটা এগিয়ে দিলেন, বললেন, আজকে নেহালের আম্মা ফোন করেছিলেন। তোমার আম্মাকে জিজ্ঞেস করলেন তোমার পরীক্ষা শেষ হয়েছে কিনা। বললেন নেহাল এক অপারেশনে গুলিবিদ্ধ হয়েছিল, হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে এখন সে সুস্থ। তোমার পরীক্ষার কথা ভেবে কাউকে কিছু জানাতে দেয়নি নেহাল। কত বড় পাগল ছেলেটা! দেখো মা, যে দেশের একজন সৈনিক, নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করে চলেছে, ও একজন সত্যিকারের বীর। আমাদের উচিত ওর পাশে দাঁড়ানো। কথাগুলো বলে মেয়ের মাথায় একবার হাত বুলিয়ে সিঁড়ির দিকে চলে গেলেন তিনি। মান্নাত চুপচাপ বসে রইল। একটা মানুষ এতটা ব্যথা, ভয়, যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে প্রতিটা দিন চেষ্টা করছিল হাসি মুখে কথা বলতে। মানুষটা শুধু একটু সঙ্গ চেয়েছিল, একটু প্রশ্রয়। আর মান্নাত তাকে অবহেলা করেছে, এড়িয়ে গেছে। হঠাৎই নিজের ওপরে প্রচন্ড রাগ হলো মান্নাতের। ধরণী জুড়ে সন্ধ্যা নেমেছে বিষাদের অশরীর ছায়া হয়ে।
আকাশটা আজ বড্ড রঙহীন এক ক্যানভাসে পরিণত হয়েছে। সূর্যটা কেমন ক্লান্ত, দৃষ্টি নিয়ে দিগন্তের পেছনে হারিয়ে গেল। বাতাস নিস্তব্ধ, পাখিরাও যেন ভুলে গেছে গলা ফাটিয়ে ঘরে ফেরার গান গাওয়া। চারপাশটা এমন নিস্তব্ধ, এই সন্ধ্যা যেন আরো বেশি বিষণ্ণ করে তুলল নেহালকে। মেজাজ চরম তিক্ততায় ভরা তার। ঘরের প্রতিটি কোণে তার রাগ ছড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই সে নিজের ঘরে শান্তি ভরা নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করেছে, ভেঙে ফেলেছে অনেক কিছু, ছুঁড়ে ফেলে দিয়েছে বই, চেয়ার, মগ, যেটা সামনে পারছে। এখন ঘরটা কেবলই যুদ্ধের পরের মাঠ। বিশৃঙ্খল, আহত, রাগ আর ক্লান্তি গিয়ে ফেলতে না পেরে ঘর ছেড়ে বেরিয়ে আসলো নেহাল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই তার চোখ আটকে যায় ড্রয়িং রুমে। কিছুক্ষণ চুপ থেকে তাকিয়ে থাকে। দৃশ্যটা যেন তার বিশ্বাসের বাইরে। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছে না। কোনো পুরানো দিবার স্বপ্ন আবারও চোখের সামনে ফিরে এসেছে। ঠিক তখনই ফাতেমা বেগমের কণ্ঠ ভেসে আসে। আরে, ওই তো নেহাল। কেমন আছো বাবা? এখন কোনো অসুবিধা হচ্ছে না তো? নেহাল সামান্য হাসলো, সিঁড়ি বেয়ে নামতে নামতেই জবাব দিল, আমি ঠিক আছি আন্টি। আপনারা এখানে মানে কিভাবে এলেন? মান্নাত তাকিয়েছিল চুপচাপ। কেন যেন নেহালকে চোখের সামনে দেখে অদ্ভুত রকম শান্তি লাগছে। নেহালের পরনে কালো টি শার্ট, চোখে লাল, মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। ফর্সা মুখে কেমন লাল আভা ধরা দিয়েছে। নেহাল এখনো মান্নাতের দিকে তাকায়নি, দেখেও যেন দেখছে না। নুরুল সাহেব হালকা হেসে বলল, এত বড় একটা ব্যাপার, আমরা না এসে থাকতে পারতাম নাকি? এত বড় একটা ব্যাপার আমাদের কিছু জানালে না তুমি? এটা কিন্তু ঠিক করনি নেহাল। নেহাল চোখ মেলে তাকালো মায়ের দিকে। মাকে নিষেধ করা সত্ত্বেও জানিয়ে দিয়েছে। আনোয়ারা বেগম নীরব চোখে ছেলের দিকে তাকালেন। নেহাল সবার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, এসব ছেড়ে দিন আঙ্কেল, আপনারা অনেকটা পথ এসেছেন, আগে বিশ্রাম নিন। আম্মু, ওনাদেরকে গেস্ট রুমটা দেখিয়ে দাও। আনোয়ারা বললেন, নেহাল শোন, ওনারা আজ তো থাকছেন, মান্নাতকে বরং তোর ঘরে নিয়ে যা। নেহালের পিছু পিছু ধীরে ধীরে হাঁটছিল মান্নাত। অদ্ভুত এক নিস্তব্ধতা ভর করেছে নেহালের মধ্যে। এইটুকু পথেও সে একবারের জন্যও মুখ খোলেনি। অথচ মান্নাত জানে লোকটা এমন না। তাহলে কি এতটাই অভিমান জমে আছে তার ভেতরে? ঘরের সামনে এসে হঠাৎই থমকে দাঁড়ায় নেহাল। একটা দীর্ঘশ্বাস যেন ঠোঁটের কোণে এসে থেমে গেল। ঘরের ভেতরের বেহাল দশা, ঠিক কি করবে এখন বুঝতে পারছে না। মাথায় ছিল না ব্যাপারটা যে কয়েক ঘন্টা আগেই এই ঘরে ঝড় বয়ে গেছে। ঘরের দরজা খোলার মুহূর্তে পেছনে ফিরে ছোট্ট করে মান্নাতের উদ্দেশ্যে বলল, 5 মিনিট দাঁড়াও প্লিজ। মান্নাত কিছু না বলেই দাঁড়িয়ে রইল, কপালে ভাঁজ। সে এই ব্যবহারের অর্থ খুঁজে পাচ্ছে না। ঘরের ভেতরে ঢুকতেই তাড়াহুড়ো করে সব কিছুটা গুছিয়ে ফেলল নেহাল। বইগুলো ছড়ানো ছিল, তুলল, তবুও বিশৃঙ্খলা, তবুও একটা আড়াল করা গল্প না। একটা জিনিস সরাতে গিয়ে লক্ষ্য করলো তার হাতের অবস্থাও খারাপ। দেওয়ালে ঘুষি মেরে রাগ প্রকাশ করতে গিয়ে রক্তারক্তি হয়ে গিয়েছে। একটু পর এসে দরজা খুলে বলল, এসো ভেতরে। মান্নাত দরজার চৌকাঠে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? নেহাল সামান্য হেসে বলল, তেমন কিছু না, আসলে ঘরটা অনেকদিন হলো অগোছালো পড়ে আছে। আমি তোমাকে এমন অবস্থায় কখনোই ঘরে আনার স্বপ্ন দেখিনি, কিন্তু যেহেতু ঘরে চলে এসেছো, কিছু করারও নেই। দাঁড়িয়ে আছো কেন? এসো। মান্নাত ধীরে প্রবেশ করলো। ঘরটা যতই অগোছালো হোক, তবুও ঘরের মাঝে এক ধরনের গভীরতা আছে। কোথাও এক ধরনের পরিপাটি গোছানো অনুভূতি টের পাওয়া যায়। ঘরের এক পাশে ছোট্ট একটা বুকশেলফ, দেওয়ালে একাধিক ফ্রেম। মান্নাত এগিয়ে গিয়ে চমকে উঠল ফ্রেমে টানানো ছবিগুলো তার। আর একটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোনো একটা অনুষ্ঠানে তোলা ছবি। আরেকটা মনে হলো
একদিন হুট করেই তোলা ছবি। কিছু ছবি যে খুব সাম্প্রতিক তা স্পষ্ট। কিছু এত কিছু দেখে মান্নাতের মনে প্রশ্নের ঢেউ উঠল। নিহাল এইসব পেল কোথায়? তখন হঠাৎই একটা শব্দে চমকে ওঠে মান্নাত। নেহাল ঘরের কোনায় কিছু তুলতে গিয়ে আবারও ব্যথা পেয়ে মুখে আহ শব্দটা করে উঠছে। মান্নাত দ্রুত কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? হাতে কি হয়েছে? নেহাল মুখ ঘুরিয়ে ফেলল, হাতটা আড়াল করার চেষ্টা করলো। মান্নাত হাতটা ধরে ফেলল, বলল, এই অবস্থাটা হলো কি করে? ঔষধ লাগাননি কেন? রক্ত বের হচ্ছে তো, আরো অনেক জায়গা থেকে। এর বেশি রক্তক্ষরণ হচ্ছে। সব জায়গায় ঔষধ কিভাবে লাগাবে? ফার্স্ট এইড বক্স কোথায়? নেহাল কিছু না বলে চোখের ইশারায় দেখিয়ে দিল তাকের দিকে। মান্নাত উঠে গেল, ফিরল ফার্স্ট এইড বক্সটা হাতে। ততক্ষণে নেহাল চুপচাপ বিছানায় বসে পড়েছে। মান্নাতের দিকে তাকিয়ে হাসি পেল তার। হাসিটুকু গোপন করলো। মনে মনে ভাবলো, মানুষ আঘাতও করে আবার মলমও লাগায়। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। মান্নাত নেহালের পাশে বসে তার হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নিল। ব্যান্ডেজ করতে করতে বলল, আপনার আর কোথায় আঘাত লেগেছে? নিহাল কিছু না বলে বুকের বাঁ দিকটায় হাত রেখে ইশারায় করল। বাইরের আকাশ যেন অভিমানী শিশুর মতো হঠাৎ রেগে উঠেছে। মেঘের গর্জনে কেঁপে উঠছে আকাশ বাতাস। দূরে কোথাও বিদ্যুতের রেখা ছিন্ন করে যাচ্ছে, ধৈর্যের রেখা চিত্র। হালকা বৃষ্টির ফোঁটা জানালার কাছে টুপটাপ শব্দ তুলেছে, কান্না ক্ষীণ ধ্বনির মতো। জানালা খোলা দিয়ে এক প্রশস্ত উন্মত্ত বাতাস হুট করে ঘরে ঢুকে পড়ল। ঘরের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে ঝড়ের জাপটে মান্নাতের চুলগুলো এলোমেলো হয়ে উঠেছে। সে ব্যান্ডেজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিছুটা অপ্রস্তুত বোধ করলো। নেহাল স্থির চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর এক হাতে মান্নাতের উড়ে যাওয়া চুলগুলো কানের পাশে গুজে দিয়ে মৃদু কণ্ঠে বলল, আসলে গুলিটা এই জায়গাতেই লেগেছিল। ক্ষতটা এখনো পুরোপুরি শুকায়নি। মান্নাত চোখ তুলে তাকালো, বলল, আর হাতটা? এটা এমন হলো কি করে? নেহাল এবার আর কোনো উত্তর দিল না। চুপচাপ উঠে গিয়ে জানালার দিকে এগিয়ে গেল। উফ, বাইরে ঝড় বৃষ্টি হয়েছে, আর জানালাটা বন্ধ করা দরকার। বলেই সে ধীরে ধীরে কপট টেনে দিল। মান্নাত বুঝল নেহাল ঠিক নেই, ভীষণ বিষণ্ণ সে। কিন্তু কারণটা মান্নাত জানে না। তার চোখ চলে গেল দেওয়ালের দিকে। ফ্রেমে বাঁধানো ছবিগুলোর ভেতরে নিজেকে দেখে একটা আনন্দের অনুভূতি হলো তার, একটা কৌতূহল, একটা অস্বস্তি, একটা মৃদু লজ্জা। জানতে ইচ্ছে করলো এই ছবিগুলো কোথা থেকে এলো। কোনো এক যত্নে সাজানো। কিন্তু প্রশ্নটা করতে কোথাও একটা জড়তা আজ কাজ করলো। একটা না বলা অনুভব আটকে রাখলো তাকে। নেহাল বুঝলো মান্নাতের দৃষ্টির মানে, বুঝেও কিছু বলার নেই তার। একটু চুপ থেকে বলল, মান্নাত, আমাদের বোধহয় নিচে যাওয়া উচিত। নিচেই সবাই আছে। মান্নাত মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। রাতের খাওয়া দাওয়া শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। নেহাল বিছানার এক কোণে বসে তাকিয়ে আছে দেওয়ালে টানানো কিছু ছবির দিকে। সেই পুরানো মুখ, সেই চেনা অচেনা সুখ। মান্নাত, এই ছবিগুলো যেন এক সময় তাকালে তার হৃদয়ের একটা গভীর প্রশান্তি নেমে আসতো। তখন মনে হতো এই মেয়েটা তার পৃথিবীর ঘর, তার আশ্রয়। এ কারণেই কখনো এই ঘরে বন্ধুদের আনতো না। এই ঘর ছিল একান্ত তার আর মান্নাতের। কিন্তু আজ সেই মেয়েটাই ঠিক এই ঘরেই এসেছে তার স্ত্রী হয়ে। অথচ একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নেহালের বুকের গভীর থেকে। হৃদয়টা কেমন যেন অস্থির। পাওয়ার আনন্দে নয়, ভেতরটা কুরে কুরে খাচ্ছে এক অদৃশ্য ভয়, এক না বলা অস্বস্তিতে। সেদিন এমনই কিছু ছবি নেহালকে নাজেহাল, অস্থির করে তুলেছিল। যেখানে একটা ছেলে মান্নাতকে প্রপোজ করেছে, সেদিন নেহালের হৃদয়ের প্রতিটি কোষে তীব্র বিদ্রোহ সৃষ্টি হয়েছিল। যে প্রেমের দিনে
পর তিল তিলে গড়ে তোলা নেহাল সেই প্রেমের শিকড় কাঁপিয়ে দিয়ে এই দৃশ্যগুলো হয়েছিল, ভয় হয়েছিল। যদি হারিয়ে যায় মান্নাত, যদি হারিয়ে ফেলে তাকে, আর সেই ভয় থেকেই তড়িঘড়ি করে আহ, হয়ে গিয়েছিল বিয়ে। এই সম্পর্কের মজবুত একটা খাঁচা দিয়ে আটকানোর চেষ্টা। তবুও আজ নেহালের মনে হচ্ছে সবকিছু পেয়েও হারিয়ে ফেলেছে সে। মান্নাতের প্রতিটা চুপ করে থাকা, প্রতিটা উদাসীন দৃষ্টি, এক-একটা না বলা বাক্য নেহালের মনে প্রশ্ন জাগে। মান্নাত কি আদৌ তাকে চায়? নাকি তার হৃদয়ে আছে অন্য কেউ? যেমন করে সে মিশে আছে নেহালের সমস্ত কায়া জোরে। এরপর যখন দুপুরে মান্নাতকে সেই ছেলেটাকে সহ বাইকে করে বাড়ি ফেরার কথা বলা হয়েছে, নেহাল কোনো উত্তর এলো না। এইসব প্রশ্ন আর ক্রোধের মিলেমিশে একটা ঝড় উঠেছিল। তাই সাক্ষী এই ঘর, ঘরের প্রতিটি জিনিস, আর আরও একটা পরিণতি, নিহালের হাতের এই বাজে ব্যান্ডেজটা। নেহাল চুপচাপ নিজের হাতের দিকে তাকিয়ে রইল। তার এক মুহূর্তে তার ঠোঁটের কোণে একটা কোমল মুচকি হাসি ফুটে উঠল। চোখ ফিরিয়ে তাকালো ছবির দিকে। নেহাল অন্তর থেকে ফিসফিস করে বলে উঠল, নায়ক হওয়ার সুযোগ আমার ছিল, কিন্তু নায়ক হতে গিয়ে যদি তোমায় হারাতে হয়, তবে আমি ভিলেন নিশ্চয়ই। এত ভালো হয়ে কি হবে বলো? আমায় তো যেভাবেই হোক তোমাকে পেলেই হলো। ঠিক সেই মুহূর্তে ঘরের নিস্তব্ধতা চিরে কারো পায়ের শব্দ এসে পৌঁছালো দরজার কাছে। নেহাল তাকিয়ে দেখলো দরজায় দাঁড়িয়ে আছে মান্নাত। মান্নাত ধীর পায়ে ঘরে ঢুকলো। এই ঘরে হুট করেই থাকার কথা ছিল না তার। এমন করে হুট করে এসে পড়া তো নিয়ে একটা সংকোচ কাজ করার কথা ছিল, কিন্তু মান্নাতের তেমন কিছুই মনে হলো না। অদ্ভুত একটা নির্ভর অনুভূতি তার মনে। নেহালকে সে এইটুকু চিনেছে, যতটা একজন মানুষ আরেকজন মানুষকে বুঝে ফেলে জীবনের অনিশ্চিত ভিড়ে। মান্নাতের ভেতর কোনো বিদ্বেষ নেই নেহালের জন্য, বরং কোথা থেকে যেন এক শীতল প্রশ্রয় মেখে যাচ্ছে তার হৃদয় জুড়ে। অদ্ভুত ভালো লাগা কাজ করছে। নেহাল তাকিয়ে রইল চুপচাপ, তারপর বলল, এনি প্রবলেম? মান্নাত একটু ইতস্ত করে বলল, আসলে আমি তো কোনো বাড়তি জামা কাপড় আনিনি, এই পোশাকেই একটু অস্বস্তি হচ্ছে। ভাবছি আম্মুকে গিয়ে বলে আসবো যদি কিছু। নেহাল কোনো উত্তর দিল না, আলমারির দিকে এগিয়ে গেল, আলতো করে একটা তাক খুলল, তারপর চোখের ইশারায় মান্নাতকে দেখালো। মান্নাত থমকে গেল, চোখে বিস্ময়। অবাক হয়ে তাকিয়ে রইল তাক জুড়ে সাজানো শাড়ি আর পোশাকের শাড়ি। কেউ অনেক আগেই যত্ন করে তার আসার প্রস্তুতি নিয়ে রেখেছে। নেহাল বলল, যেটা ইচ্ছা হয় পরে ফেলো, সবকিছুই তোমার। তারপর বিছানায় ফিরে গিয়ে আদো শোয়া হয়ে ফোনে চোখ রাখলো। মান্নাত ধীরে এসে আলমারির সামনে দাঁড়ালো। এক মুহূর্ত সে যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। বেশি কিছু না ভেবে সে একটা পোশাক হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফিরে এসে দেখল নেহাল বিছানার এক পাশে শুয়ে আছে, মনোযোগ ফোনে। মান্নাত অন্য পাশে তার জন্য ছেড়ে যাওয়া জায়গাতে চুপচাপ শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ নীরবতা। তারপর নেহাল বলল, যা প্রশ্ন আছে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো। মান্নাত হালকা হেসে বলল, আপনাকে কে বলেছে আমার কোনো প্রশ্ন আছে? নেহাল পাশ ফিরে কাত হয়ে বলল, আসলে আমার একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস করার জন্য অভয় দিলে বলি। মান্নাত চুপ করে তাকালো, ছোট্ট করে বলল, বলুন। এই যে হুট করে বিয়ে হয়ে গেল, তোমার মতো মত ছিল না, এই মত না থাকার পেছনে শুধুই কি ঘটনাচক্র, নাকি অন্য কেউ? আপনার কেন মনে হলো আমি অন্য কাউকে ভালোবাসি? নেহাল একটু থেমে বলল, কারণ তো অনেক, কিন্তু তুমি কি জানো আমি কেন তোমার পরীক্ষা চলাকালীন সময়ে তাড়াহুড়ো করে বিয়ে করলাম? তুমি জানো আমি তোমাকে শুধু পছন্দ করে বিয়ে করিনি, ভালোবেসেছি তাই বিয়ে করেছি। প্রথম যেদিন অনুভব করলাম, সেই দিনই নির্লজ্জের মতো মাকে গিয়ে বললাম তোমাকে বিয়ে করতে চাই। তারপর মা বাবা তোমার বাবাকে বলে সবার অনুমতিতে আমাদের বিয়েটা ঠিক করে রাখলেন।
কিন্তু আমার ভয় থেকেই গেছে, তোমাকে হারানোর ভয়। তোমার প্রতিটা খোঁজ আমি নিয়েছি তোমার বাবার কাছ থেকে। তাকে আমি বন্ধু বানিয়ে ফেলেছিলাম, জানো? তোমার ওই ছবিগুলো তোমার বাবার থেকে নিয়েছি। কতটা নির্লজ্জ হয়েছি ভাবতে পারো? যখন দেখলাম একটা ছেলে তোমাকে প্রপোজ করছিল, তখন মনে হচ্ছিল আমি ভেঙে যাচ্ছি তোমাকে হারানোর চিন্তায়। আমি অন্ধের মতো ছুটে গেছি এই বিয়ের দিকে। তোমার বাবাকে রাজি করানো কঠিন ছিল, কিন্তু আমি নির্লজ্জের শেষ সীমায় নেমে ওনাকে অনুরোধ করে শেষমেশ বিয়েতে রাজি করালাম। এত কিছুর মধ্যে আমি যেন তোমাকে পাওয়ার খুশিটা উপভোগ করতে পারছি না। ভেতরে ভেতরে ভীষণ অস্থির আমি। আমার কেন জানি বারবার একটা কথা অস্থির করে কোথাও। আর তোমার জীবনে অন্য কেউ ছিল না তো, যে তোমার কাছে ততটা মূল্যবান নয় তো যতটা তুমি আমার কাছে? তুমি চাইলেই আমাকে বলতে পারো, আমি তোমাকে ভালোবাসি মান্নাত, তোমাকে খুশি দেখতে চাই। কিন্তু তোমার উদাসীনতা আমাকে ভীষণ পোড়ায়। শেষ কথাগুলো বলার সময় নেহালের কণ্ঠ ভারী হয়ে এলো। মান্নাতের কি হলো কে জানে, নিজেকে সামলাতে পারলো না। হঠাৎই নেহালকে জড়িয়ে ধরলো, ভেজা চোখে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, সরি, আমি ভীষণ সরি। আমি আপনার প্রতি উদাসীন ছিলাম, কারণ আমি অভিমান করেছিলাম, কিছু ভুল বুঝেছিলাম। কিন্তু কোনো দিনই আপনার প্রতি কোনো বিদ্বেষ ছিল না, বা আপনাকে ইগনোর করার কারণ অন্য কেউ। বিষয়টা একদমই এমন না, আমাকে বিশ্বাস করুন। নেহাল স্তব্ধ। সময় যেন হঠাৎই এক অনন্ত নীরবতায় জমে গেল তার চারপাশে। এমন ঘটনার জন্য প্রস্তুত ছিল না সে। মান্নাতের কাঁপা কাঁপা কণ্ঠ, কান্না, সব তার প্রস্তুতি ভেঙে চুরমার করে দিল। নেহালের বুকের ভেতর জমে থাকা না বলা শত বেদনার দীর্ঘশ্বাসগুলো একে একে বেরিয়ে এলো নিঃশ্বাসে। নেহালের হাত অনায়াসে ছুঁয়ে গেল মান্নাতের কাঁধ, একটুখানি উষ্ণতা ভাগ করে নিল, ললাটে ঠোঁট ছুঁয়ে দিয়ে জানান দিল নিজের স্বীকৃতি। বাইরে তখন ঝড়ের গর্জন ক্রমশ তীব্রতর হচ্ছে। জানালার কাছে বৃষ্টির টুপটাপ শব্দ বাজিয়ে চলেছে অজানা কোনো বাদ্য। নেহালের আঙ্গুলের আলতো ছোঁয়ায় ছুঁয়ে গেল মান্নাতের কাঁপা গাল। কথাহীন আহ্বান, এক মৌন অনুরোধ। মান্নাতের চোখ নামিয়ে নিল, কিন্তু সরে গেল না। ভেতরে ভেতরে তাদের দুজনের মাঝে জমে উঠতে লাগলো এক অদৃশ্য আত্মিক চুক্তি, যার কোনো শর্ত নেই, শুধু অনুভবের গভীরতা আছে। ঘরের বাতি নিভে গেল ধীরে। বদ্ধ ঘরে পাশাপাশি জড়িয়ে থাকা দুটি শরীর, দুটি হৃদয় প্রতিটি নিঃশ্বাসে একে অপরকে ছুঁয়ে চলেছে, একটানা লিখে চলেছে এক অদৃশ্য কাব্য, এক চিরন্তন আত্মীয়তার গল্প। বাইরে ঝড় আরো তীব্র হলো, সাথে একটা নতুন সূচনা, যার সাক্ষী পূর্ণিমার আলোয় ভিজে থাকা জানালার কাচ, বাতাসে হালকা কাঁপুনি, আর সময়ের স্থির হয়ে যাওয়া এক গহীন রাত। পরিশিষ্ট। সকাল থেকে মান্নাত ব্যস্ত, মনের ভেতরে একরাশ উত্তেজনা, একরাশ অপেক্ষা। আজ তাদের বিয়ের ১ বছর পূর্ণ হলো। এই একটি বছরে কত কিছুই না ঘটে গেছে। ভালোবাসা, মান, অভিমান, হাহাকার, প্রতীক্ষা, সব মিলিয়ে এক অন্যরকম সংসার জীবনের গল্প। নেহাল দেশের এক সৎ ও দায়িত্ববান সৈনিক। দেশমাতৃকার প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে সংসারের ক্ষুদ্র মুহূর্তগুলোকে সে প্রায়ই হারিয়ে ফেলে। মান্নাত বহুবার চেয়েছে একটুখানি সময়, একটুখানি নিরালা সন্ধ্যা, একটু পাশে থাকার স্পর্শ। কিন্তু নেহালকে সে চায় বলেই তো তার পেশার প্রতি শ্রদ্ধাও অটুট। তবু মাঝে মাঝে একরাশ অভিমান জমে ওঠে তার মনে। চাকরিটাকেই তার সতীন মনে হয়। আজ সকালে নেহাল বলেছিল, যেভাবেই হোক আমি আসব, কিন্তু শেষমেশ আসা হলো না। নেহাল ফিরল গুনে গুনে ৮ দিন পর। এক সন্ধ্যায় মান্নাত জানালার পাশে দাঁড়িয়েছিল, চোখে ভেসে আসছিল প্রথম বছরটার টুকরো টুকরো মুহূর্ত। হঠাৎই পেছন থেকে একটা চেনা গন্ধ। নেহাল। পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটা কোনো শব্দ না করলেও তার উপস্থিতি বুঝে ফেলল মান্নাত। তবুও সে মুখ গম্ভীর করে রইল, অভিমানটাকে আরেকটু প্রশ্রয় দিল। নেহাল অবশ্য ভালো করেই জানে
কিভাবে মান্নাতের গোমড়া মুখ সতেজ করতে হয়। তবে সে একটা ছোটখাটো যুদ্ধ, এসবে নেহাল অভ্যস্ত। অনেকটা সময় পার করে মান্নাতকে মানানো গেল। ঠিক যখন মান্নাত একটু একটু করে স্বাভাবিক হলো, তখনই নেহাল শুনল একটা অভাবনীয় সংবাদ। সে বাবা হতে চলেছে। নেহাল স্থির হয়ে গেল। তারপর ধীরে ধীরে এক অপার বিস্ময়ে মান্নাতের দিকে তাকালো। বেশ কিছুক্ষণ দুজনে খুনসুটির পর হঠাৎই মান্নাত জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি যদি সেই দিন বলতাম আমি অন্য কাউকে ভালোবাসি, আপনি কি আমাকে সত্যি যেতে দিতেন? নেহাল এক মুহূর্ত অপেক্ষা না করে বলল, না, কখনোই না। যত কিছুই হোক না কেন আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি না বাসতে, তবুও তোমাকে ভালোবাসতে বাধ্য করতাম। তোমাকে আমার করেই রাখতাম। আমার জীবনে হাজারটা অপশন আসুক, তবুও আমার একমাত্র ইচ্ছে ছিলে তুমি। তুমি আছো, তুমি থাকবে। মান্নাত একটু ভেবে বলল, আচ্ছা ধরুন, তবুও। নেহাল মান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তবুও তুমি।